আমি তো শুরু করি না, আমি ভাবলাম আরো কয়েকজন জয়েন করুক। তোমরা জয়েন করছো? ক্যান আই স্টার্ট নাও? ওকে, তাহলে আমি শুরু করছি। হ্যাঁ, শুরু করছি। তোমরা দেখো, তোমরা একটু বলো লাস্টের দিন আমি কি পড়িয়েছিলাম, এটা একটু বলো। আদারওয়াইজ আই ক্যান নট স্টার্ট। বলো, যারা সামনে বসে থাকতো। স্লাইড তো, আই হোপ ইউ আর ওয়াচিং দ্য স্লাইড। ইজ ইট ভিজিবল? ওকে, ফাইন। কালার passes to sea water and water. ওকে, তাহলে কালার ফার্স্টনেস টু ওয়াশ। ওয়াশ আমি একটা মেথড দেখিয়েছিলাম, মেবি ISO 105C06, তাই না? C06, অ্যাসেসমেন্ট অফ কালার ফার্স্ট টু পার্সপিরেশন। এই যে এত এত লোকজনের মানে জয়েন করাইতে করাইতে ধরো আমি এসে বসে আছি মানে রুমে, তোমরা আসো নাই। তোমাদেরকে ফ্লেক্সিবিলিটি দেওয়ার জন্য আমার এখন এই ওয়ান লাইনে ধরতে হচ্ছে আর কি। বুঝতে পেরেছো? এখন এই যে স্লাইড মানে টানতেছি, খুঁজে পাচ্ছি না, সময় চলে যাচ্ছে। অ্যাসেসমেন্ট অফ কালার ফার্স্টনেস টু সি ওয়াটার। সি ওয়াটার তো দেখছিলাম। সি ওয়াটার অনলি ওয়ান সিগনিফিকেন্স, দ্যাট ইজ ইউ হ্যাভ টু ইউজ 30 gram per liter sodium chloride. All rest of the things are as similar to cold water. Okay. Assessment of color fusses to wash. Color fusses to wash ISO 105C06 আমরা 3 ঠিক যেমন করে ক্লাসে ল্যাবে করেছি, 6টাও তেমন করে করবা। আমি তো লেখাইছিলাম তোমাদেরকে যে এখানে স্টিল বল ইউজ করতে হয় 25টা। হ্যাঁ, 10টা। কোনো কোনো C04 এবং C05 এ কন্ডিশন গুলি আমি তোমাদের দিয়ে দিব না। 10টা স্টিল বলও আছে, বাট এখানে হচ্ছে 25 স্টিল বল। তো 25 স্টিল বল থাকার কারণে তুমি মেকানিক্যাল ফ্রিকশনটা বেশি দেখতে পাবা। ঠিক আছে। আর যেটা ইউজ করবা 4 গ্রাম পার লিটার ইসি রেফারেন্স ডিটারজেন্ট উইথ সোডিয়াম পারবোরেট দিতে হবে 1 গ্রাম পার লিটার। এটাও কিন্তু আমাদের ওই মেথডে ছিল না। এবং সোডা আঁশও দিতে হবে 2 গ্রাম পার লিটার। এভাবে করে দিয়ে রেসিপি করবা। আর বাদ বাকি অ্যাসেসমেন্ট অ্যাজ সিমিলার বিফোর। ওকে, আমরা যেই জিনিসটা আজকে করব সেটা হচ্ছে কালার ফাস্টনেস টু রাবিং। কালার ফাস্টনেস টু রাবিং। কালার ফাস্টনেস টু রাবিং ও এক ধরনের কালার ফাস্টনেস, আমি বললেই বুঝবা। আমি একটা রাবিং, এখানে রাবিং এর পিকচার নাই। আমি রাবিং এর একটা মেশিন, তোমরা দেখছো মনে হয় ইন্ডাস্ট্রিতে, কালার ফাস্টনেস টু রাবিং দেখেছো কি? একটা রাবিং মেশিন দেখছো তোমরা? কালার ফাস্টনেস টু রাবিং একটা মেশিনের মাধ্যমে করা হয়। হ্যাঁ, ইয়েস ইয়েস, ক্রক ক্রক মিটার। দ্যাট ইজ সো ইন্টারেস্টিং মেশিনারি। সো যারা দেখো নাই, কালকে আমাদের ল্যাবে এসে দেখবা। আমিও শেয়ার করে দিচ্ছি একটা মেশিন। তো এটা হচ্ছে তোমার কালারের ফাস্টনেস বাই রাবিং। রাবিং অ্যাকশনের মাধ্যমে কি ধরনের কালার উঠে যায়। এখন রাবিং করাইবাটা কার উপরে তোমার মাথায় থাকবে? তুমি তো একটা ধরো একটা লাল কাপড় অথবা ব্লু কালারের কাপড় নিছো, ওইটাকে তোমার ওয়াশ করতে হচ্ছে, সি ওয়াটার করতে হচ্ছে, লাইট করতে হচ্ছে, রাবিং করতে হচ্ছে। এরকম একটা কাপড়ে অনেকগুলি রিকোয়ারমেন্টস থাকতে পারে। একটা কাপড়ে আমি 4-5টা করে ফাস্টনেস চেক করবো। নাও কাম টু দা রাবিং ফাস্টনেস চেক। ইটস ভেরি ইম্পর্টেন্ট, কারণ রাবিংটা তুমি অ্যাট দ্য সেম টাইম ফ্রিকশনও দেখবা, আবার কালার ফাস্টনেস দেখবা। সো এই জন্য তোমাকে একটা নির্দিষ্ট স্যাম্পল হোল্ডারে মেশিনের পার্টিকুলার জায়গায় স্যাম্পলটাকে লাগাতে হবে। হ্যাঁ, স্যাম্পলটা ওই হোল্ডারটার ডাইমেনশনই হচ্ছে ধরো 14 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার। এর থেকে একটু বেশি করে স্যাম্পলটাকে কেটে নিয়ে ওই পার্টিকুলার জায়গাতে মেশিনে লাগাবা লাগাবা। তুমি যেটাকে টেস্ট করবে সেটাকে লাগিয়ে মেশিনটা দেখলেই বুঝতে পারবা। টপে একটা সার্টেন প্রেসার দিবা। প্রেসার দিয়ে 10 বা 10 সেকেন্ড 10 টাইমস, মানে তুমি ধরো খুব তাড়াতাড়ি ঘুরাইলে, আমি খুব আস্তে ঘুরাইলাম, এরকম করে হবে না। দ্য সাইকেল টাইম উইল বি 10 সেকেন্ড 10 টাইমস। হ্যাঁ, 10 বার করে একটা সাইকেল কমপ্লিট করবা। তো এভাবে রাবিং করার ফলে কি হবে দেখো, একটা রাবিং তো ওই
মেকানিক্যাল ফ্রিকশন হবে না, কিন্তু যেই জায়গা যেই একটা নকশ থাকবে তোমার ওই জায়গার মধ্যে আবার একটা কাপড় লাগিয়ে দিতে, তাহলে প্রেসারও দিলা ওই কাপড়ের সাথে, তোমার তখন রং কিরকম উঠে আসলো ওই প্রেসারের কারণে সেটা তুমি অবজার্ভ করবা। যে রাবিং যে করাইলা এভাবে করে সাইকেল টু এন্ড ফ্রো মুভমেন্ট, একবার যাবে আসবে একটা সাইকেল, আবার যাবে আসবে একটা সাইকেল, এরকম 10টা সাইকেল কমপ্লিট হওয়ার পরে যে জায়গা উপরের দিকে তুমি জাস্ট অনেকটা ঢেকির মতন, তাই না? অনেকটা গ্রামে অঞ্চলে যেরকম ঢেকি, ঢেকি তো জাস্ট আপস ডাউন, বাট এটা হচ্ছে টু এন্ড ফ্রো মুভমেন্ট করবে। এবং ওই যে কাপড়টা ফেব্রিক লাগিয়েছিল, ফেব্রিকের সাথে কতটুকু ডাই পার্টিকেল উঠে আসবে সেই টুকরাগুলিকে নিবা, ছোট ছোট কাপড়। তাই বলছি ছোট ছোট কাপড়, এই কাপড়েরই হাজার রকম কোয়ালিটি আছে। এই ছোট কাপড় যেটাকে দিয়ে তুমি রাব করাইবা সেটা হচ্ছে 5 সেন্টিমিটার ইন্টু 5 সেন্টিমিটার স্কোয়ার হোয়াইট ফেব্রিক হবে। এটাও এরকম, এটা কিন্তু মাল্টি ফাইবার না, জাস্ট রেডি টু ডাই, মানে ফিনিশ করা হবে না, রেডি টু ডাই হবে। সো এরকমও আসতে পারে যে what is the characteristics of rubbing cloth. Rubbing, the another name of rubbing is called crocking. So it is also called the crocking cloth. Okay, rubbing cloth or crocking cloth. So you have to add this rubbing cloth in a certain place of your machine, then 10 times rub, then you will assist. কিভাবে অ্যাসিস্ট করবে? এখানেও শেড চেঞ্জ এবং স্টেইনিং। শেড চেঞ্জটা ইটস এ মাইনর ইস্যু ফর রাবিং টেস্ট, কারণ শেড চেঞ্জ তুমি যেটাকে লাগাইছিলা, ধরো ডাইট ফ্যাব্রিক 14 ইন্টু 5 সেন্টিমিটার, সেটাকে তুমি দেখবা বাই হেল্প অফ কি গ্রে স্কেল। আর যেটাকে স্টেইনিং সেটাকেও দেখবা তুমি স্টেইনিং স্কেলের মাধ্যমে কি পরিমাণ লেগে গেল। এটাতেও দুইটা অ্যাসেসমেন্ট করবা, একটা হচ্ছে রাবিং অ্যাসেসমেন্ট শেড চেঞ্জ, এবং আরেকটা হচ্ছে তোমার স্টেইনিং। ঠিক আছে, এগুলি আমরা নেক্সট ক্লাসে রাবিং এক্সপেরিমেন্টটা করে ফেলবো। তাহলে রাবিং এর জন্য তো উম, আর একটা ব্যাপার আছে, রাবিং ইটস টু টাইপ, একটা হচ্ছে ড্রাই রাবিং এন্ড ওয়েট রাবিং, টু টাইপ অফ রাবিং। সো ড্রাই রাবিং এর জন্য এই যে যে তোমার ক্রকিং ক্লথটার কথা আমি বলছি, যেটাকে টপে লাগিয়ে দেন ইউ উইল রাব দ্য ফেব্রিক, এই রাবিং ক্লথটা হবে তোমার ড্রাই একবার থাকবে, আর একবার হচ্ছে তুমি ভিজাবা পানির মধ্যে কিছুক্ষণ রেখে দিয়ে ওটাকে, পানি যাতে ধরো ফুল পিক আপ হয়ে যায়, মানে ডাবল ওয়েট হয়ে যায়, এরকম করে তুমি ক্রকিং ক্লথটাকে নিবা, তারপরে ঝেড়ে ফেলে দিবা ওয়াটারটা, এক্সেস ওয়াটারটা ঝেড়ে ফেলে দিয়ে দেন হালকা যাতে কোনো ধরনের এক্সট্রা ওয়াটার লেগে না থাকে এই পর্যায়ে তুমি রাবিং ক্লথটাকে রাখবা। এরকম ভাবে by this way, the test you will do, that is called wet rubbing. So dry rubbing, wet rubbing, এখানে অনেকগুলি গ্রেডিং হবে। First dry rubbing is color change, then dry rubbing is staining, then you will go for wet rubbing color change and wet rubbing uh, staining. Okay, wet rubbing staining তোমার গ্রেড দেখতে হবে। তারপরে দেখো টেস্টিং প্রসিডিউর, ডিগ্রি অফ স্টেইনিং অফ ক্রকিং ক্লথ ইজ অ্যাসিস্ট করা হবে। এখানে যা যা পড়বে আমি সেগুলি আর কি মুখে বলে দিলাম। ওকে, এটা হচ্ছে রাবিং। আর আমরা মানে এখানে কোনো ডিটারজেন্ট ইউজ করবো না, জাস্ট নর্মালি পানি দিয়ে রাবিং ক্লথটাকে ভেজালেই হবে। রাবিং ক্লথের ডাইমেনশনটা আছে, কিন্তু মনে রাখবা এখানে দুই ধরনের টেস্ট তুমি করবা, রাবিং ক্লথটাকে একবার ড্রাই রেখে একবার ওয়েট রেখে। ঠিক আছে, তারপরেও ল্যাবে করলে আই হোপ ইট উইল বি ক্লিয়ার মোর। তো অ্যাসেসমেন্ট অফ কালারফুলনেস দেন আর একটা এক্সপেরিমেন্টে চলে যায়। হ্যাঁ, আমরা একটা এক্সপেরিমেন্ট অনেকগুলি করলাম। তো অ্যানাদার ইম্পর্টেন্ট এক্সপেরিমেন্ট ইজ পাসপিরেশন মেথডটা দেখো, রাবিং এর মেথডটা তোমরা নোটিস করেছো কিনা? ইট ইস ISO 105X12। ওকে, ISO 105X12, X is dedicated letter for rubbing. তো অ্যানাদার অ্যাসেসমেন্টে আমরা যাই। পাসপিরেশন মানে রাবিংটা ব্যাপারটা হচ্ছে কি, তোমরা দেখছো যারা কিংবা দেখবা তখন আরো বেশি ক্লিয়ার হবে এখানে বলার থেকে। এটার ল্যাব ওরিয়েন্টেড ওয়ার্ক, তো এটা ল্যাবে আমরা যখন করবো ইট উইল মোর ক্লিয়ার। এখন দেখো পাসপিরেশন, পাসপিরেশন হচ্ছে the resistant ability of a color of a textile to be fade or bleed against perspiration, that is man sweating. Okay, human sweating is important agency for color change or color fading. That's why this test is also important. So, you know, the perspiration is two types, that alkaline and acidic. So you have to make the assessment solution for both alkaline and
অ্যাসিডিক সলিউশন। ওকে, এই দুইটা সলিউশন প্রিপেয়ার করবা ফর পাসপিরেশন টেস্টিং করার জন্য। এখন কিভাবে করবা, মানুষের কাছ থেকে তো আর সোয়েটিং কালেক্ট করা যাবে না। সো ইউ হ্যাভ টু প্রিপেয়ার আর্টিফিশিয়ালি। কিছু কিছু কেমিক্যাল আছে যেটা দিয়ে আর্টিফিশিয়াল, বলো কিছু বলবা, কিছু বলো, কে কথা বলছো বলো, কোনো প্রবলেম হচ্ছে শুনতে? তোমরা হচ্ছে 46 স্টুডেন্ট আছো। সিআর স্ক্রিনশট দিয়ে অ্যাটেন্ডেন্সটা আমাকে দিও, হ্যাঁ। তোমরা অনলাইনেও করতে পারো না, এসেও ক্লাস করতে পারো না, তোমাদের এগুলি তো নেক্সট উইকে এক্সামের একটা ডেট দাও। কালার ফাস্টনেস আর প্রথম যে দুইটা স্লাইড পড়াইছি, দুইটা চ্যাপ্টার, ওই দুইটা চ্যাপ্টার আমাকে ডেট দাও সবাই বলে। আমাকে একটা ডেট দাও। তোমরা কি শুনতে পাচ্ছ জামি? আচ্ছা ঠিক আছে, দেখো পাসপিরেশন নিয়ে আমরা কথা বলছিলাম। পাসপিরেশন তো হিউম্যান বডি থেকে কালেক্ট করে টেস্ট করবো, ইটস নট টোটালি ইম্পসিবল। সো আমাদের অ্যাসেসমেন্ট করার জন্য উই হ্যাভ টু প্রিপেয়ার ইট আর্টিফিশিয়ালি। Some chemical, by using some chemical you can prepare alkaline and both acidic respiration solution. These chart is showing that, like দেখো এখানে যে দুটো চার্ট দেখা যাচ্ছে, এই কেমিক্যাল গুলি দিয়ে তুমি অ্যালকালাইন সলিউশন, হিস্টিডাইন, মনোহাইড্রোক্লোরাইড, মনোহাইড্রোজেন, এগুলো কিন্তু একদম মুখস্থ করতে হবে। এটা তোমার থিওরিতেও আসতে পারে যে পাসপিরেশন, হাউ টু ডু দ্য টেস্ট অফ পাসপিরেশন, হাউ টু ক্যান মেক এ অ্যালকালাইন পাসপিরেশন সলিউশন, এটার জন্য ঠিক আছে। এটা বিভিন্ন জায়গায় ভাইভাতেও জিজ্ঞেস করে আর কি, যে কিভাবে তুমি অ্যালকালাইন পাসপিরেশন সলিউশন তৈরি করবা। ফর্মুলা আছে, তারপরে কেমিক্যাল নেম আছে, হিস্টিডাইন, মনোহাইড্রোক্লোরাইড, মনোহাইড্রেট, এটা দিবা 0.5 0.5, both are similar for acidic and alkaline. Then sodium chloride is also 5 gram per liter and the similar amount for acidic, alkaline. Disodium hydrogen orthophosphate dihydrate 2.5 gram per liter, which you can should not, you don't need to use in acidic perspiration solution. It is missing in acidic, it is for alkaline. Okay, it will provide you the pH 8.0, and for the pH 5.5 you have to use সোডিয়াম হাইড্রোজেন অর্থোফসফেট। এগুলো খুব খেয়াল করে মনে রাখবা। মনে রাখবা মানে কি, ইউ হ্যাভ টু স্টাডি, এখানে সময় দিতে হবে যে এই চারটা প্রত্যেকে যাতে মুখস্থ করে আসো। সো তুমি এখানে তাহলে হলো তোমার একটা সলিউশন প্রিপেয়ার করতে হবে। এখানে শুধু পানি দিলেও হবে না, অথবা সোডিয়াম ক্লোরাইড দিলেও হবে না, তোমাকে এই কেমিক্যাল গুলি দিয়ে সলিউশন তৈরি করতে হবে। সলিউশন তৈরি করার পরে তোমাকে স্যাম্পল প্রিপারেশন করতে হবে। স্যাম্পল প্রিপারেশন উইল বি অ্যাজ লাইক অ্যাজ ওয়াটার, যেভাবে করেছে 10 cm, 4 cm। দেন ইউ নিড এ মাল্টিফাইবার অ্যাজ ওয়েল। তো এটাও মাল্টিফাইবারের সাইজ উইল বি 10 cm, 4 cm। তো এরকম করে কম্পোজিট বানাবা। কম্পোজিট মানে দুইটাকে স্টিচ করে ফেলবা। দেন ইউ উইল গো ফর দা নেক্সট থিং। দেখো টেস্ট প্রসিডিউরে কি বলছে। অ্যালকালাইনের জন্য আলাদা, এখানেও দুইটা, যেরকম রাবিং এ দুইটা করেছো, ড্রাই রাবিং এন্ড ওয়েট রাবিং, তো এখানেও দুইটা করবা। একটা হচ্ছে অ্যালকালাইন আর একটা হচ্ছে অ্যাসিডিক। এগুলিও মানে অনেক ব্যাপার স্যাপার আছে, তোমরা একটা বই স্টাডি করবা যে মানুষের কেন অ্যালকালাইন সোয়েডিং হয়, কোন রিজিয়নের মানুষের, কিংবা কিসের উপরে নির্ভর করে। নর্মালি তো অ্যালকালাইনই হয়, অ্যাসিডিকও হয়, কি কারণে হয় অ্যাসিডিক, কোনো কোনো রিজিয়ন অথবা ফুড হ্যাবিট অথবা সার্টেইন রিজিয়নের কারণে মানুষের এই ধরনের সুইটিংটা ডিফার করে। ওকে, তারপরে দেখো এখন সলিউশনটা তৈরি করলা, এখন কি করবা। অন কম্পোজিট স্যাম্পল ইজ ওয়েট ইন দ্য সলিউশন 50, এখানে তুমি 50:1 ml রেশিও দিবা এই সলিউশনটা বানানোর জন্য। সলিউশনের মধ্যে রুম টেম্পারেচারে তুমি 30 মিনিট তোমার কম্পোজিট স্পেসিমেনটাকে ইমার্জ করে রাখবা। দেন দ্য সলিউশন ইজ পোর্ড অফ কম্পোজিট স্যাম্পল, এবং পোর মানে ফেলে দিবা, সলিউশনটাকে ফেলে দিবা, কিন্তু ধোবা না, হ্যাঁ। সলিউশনটাকে জাস্ট ফেলে দিবা, যাতে এক্সেস কোনো ওয়াটার না থাকে, এভাবে করে জেরে ফেলে দিবা। তারপরে তুমি অ্যাজ দ্য সেম ওয়ে ইউ উইল do the same procedure like water, like cold water or sea water। সেখানে কি ছিল, যেমন ধরো মেজারিং একটা গ্লাস প্লেট 7.5 6.5 cm এরকম থিকনে, মানে একটা গ্লাস প্লেটের মধ্যে তুমি একটা ফোর্সে, এটা এখানে 12.5 কেজি ফোর্স, 4.5 কেজি বলছে, হ্যাঁ 4.5 কেজি ফোর্সে তুমি প্লেটের মধ্যে রেখে দিবা এটাকে। মানে
এই অ্যারেঞ্জমেন্টটাকে পাসপিরোমিটার বলে, হ্যাঁ, পাসপিরেশন টেস্টিং করার জন্য পাসপিরোমিটার বলে। তারপরে তুমি 37°C টেম্পারেচারে যেরকম করে ওভেনের মধ্যে রেখে দিয়েছিলা, ওভেনের মধ্যে রেখে দেবা 4 ঘন্টা। তারপরে তুমি বের করে মাল্টিফাইবারকে ফর অ্যাসেসমেন্ট উইথ গ্রে স্কেল, মাল্টিফাইবার ইজ ইউজ ফর গ্রে স্কেল color staining, and the grayscale is used for color shade change. Okay, এই দুটা টেস্ট করবা। তো টেস্টিং আর the similar, sample preparation are also similar, but the here the solution preparation, testing solution preparation are different according to the name, that you have to make a perspiration solution. Okay, acidic and alkaline, I hope you understand. It is very important test। আমি অনলাইনে বললাম, জানি না তোমরা কতটুকু বুঝছো নাকি শুনতে পাওনি, অনেকেই তো নাই, 80 জন। মনে হয় তোমরা অনলাইন মানে অফলাইন ক্লাসেও এর থেকে বেশি থাকো, তাই না? তোমরা কি করতেছো এখন, ঘুমাইতেছো যারা নাই? যেমন 53 জন আসো, আর বাকিরা কি ঘুমাইতেছো? তোমাদের স্টুডেন্ট কয়জন আসলে, নাম্বার অফ স্টুডেন্ট? 77 জন, তাহলে চিন্তা করো 25 জনই নাই। তাহলে অনলাইনে নিলাম, ভাবলাম যে সবাই থাকবে, তাই না? আচ্ছা দেখো, আরেকটা ফাস্টনেস পড়ায় ফেলি, এটা পড়ায় আমি শেষ করে দিচ্ছি। অ্যাসেসমেন্ট অফ কালার ফাস্টনেস টু লাইট। Assessment of color fastness to light, এটা হচ্ছে the resistance of a color to be fade when exposed to knowing source অথবা unknowing source is called color fastness। এখানে রাবিং ভুলে চলে আসছে, যে লাইট সোর্সের এগেইনস্টে যে অ্যাসেসমেন্ট অফ কালার ফাস্টনেস, দ্যাট ইজ কল্ড কালার ফাস্টনেস টু লাইট। ওকে, color fastness is, to light is assessed by using a blue scale. Okay, you have to use for this assessment blue scale, and you know the blue scale grading. Last classes I showed you the blue scale grading. Okay, that is 1 to 8. uh, if you can recall the grading of that blue scale, so it was 1 to 8. So it is a different thing from the wash fastness. That blue scale grade is 1 to 8, and gray scale grade is 1 to 5. And only for light fastness test, you will use this blue scale. And here the test method is ISO 105 B0 B02 BO2 2014. It is updated in 2014. এখানে প্রিন্সিপাল কি, একটা স্পেসিমেন সে মনে করো ডাইড স্পেসিমেন, ইফ ইউ এক্সপোজ ইট টু আর্টিফিশিয়াল লাইট আন্ডার এ কন্ট্রোল কন্ডিশন উইথ সেট অফ রেফারেন্স ম্যাটেরিয়াল। রেফারেন্স ম্যাটেরিয়াল মানে একটা, ওর সাথে তুমি একটা রেফারেন্স ম্যাটেরিয়াল দিয়ে দিচ্ছ। দ্য কালার ফাস্টনেস আফটার the reference material, the color for the assess by comparing the change in, দেখো এখনো জয়েন করতেছে, রাবিং শেষ, পাসপিরেশন শেষ, এখনো জয়েনিং জয়েনিং জয়েনিং। আচ্ছা দেখো, লাইট ফাস্টনেস টেস্ট করার জন্য একটু আলাদা, একটু আলাদা। কি আলাদা? ফার্স্ট থিং স্কেল আলাদা, কিন্তু তোমার সলিউশন করতে হবে না, এটাও আলাদা। অনেক কিছুই হচ্ছে ডিফার ফ্রম দ্য রেস্ট অফ দ্য টেস্ট। এখন তুমি কাট দ্য 4 পিস অফ টেস্ট স্পেসিমেন অ্যাকর্ডিং টু দ্য লেন্থ এন্ড উইথ, অ্যাটাচ দ্য স্পেসিমেন হোল্ডার। এখানে আলাদা করে স্পেসিমেন হোল্ডার থাকবে, ঠিক আছে? আলাদা করে স্পেসিমেন হোল্ডার থাকবে, 4টা পিস কেটে নিবা। এই হোল্ডারের সাথে তুমি আহ কিছু অংশ লাইট এক্সপোজ করবে, আবার কিছু অংশ লাইট এক্সপোজ করবে না। মানে লাইটে ধরো একটা 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 তোমাকে আমি কিভাবে বলবো, সে তুমি মনে করো একটা কাপড়ে তুমি সানলাইট, আমরা আমরা যেটা করতাম সেটা হচ্ছে সানলাইটে একটা পোর্শন ঢেকে দিতাম, একটা পেপার মানে একটা শক্ত কাগজ দিয়ে একটা পোর্শন, লাইট ফাস্টেন যখন করতাম তখন হচ্ছে একটা পোর্শন ঢেকে দিতাম আর একটা পোর্শন খোলা রাখতাম। তো ওই জিনিসটাকে আমরা লাইটে ধরো 24 ঘন্টা কিংবা যে কোনো স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা লাইটের মধ্যে রেখে দিতাম। তারপরে আফটার এ সার্টেন পিরিয়ড অফ টাইম যখন আসতো, তখন তুমি নিজেই দেখলে বুঝতে পারতা যে তখন ওই হোল্ডারের মধ্যে থেকে যখন বের করবা তখন দেখবা একটা স্ট্রাইপ তৈরি হয়েছে, কালার ফেড হয়েছে, কালার ফেড হয়নি। সো এখানে একটা স্পেসিমেন হোল্ডার আছে, ওই হোল্ডার অনুযায়ী আমার ওখানে ধরো রাখতে, হোল্ডারের মধ্যে রাখতে হবে, যেটা তুমি আর্টিফিশিয়াল জেনন আর্ক লাইট, আমাদের ল্যাবে এই এই মেশিনটা আছে। তুমি যদি টেস্ট নাও করতে পারো, বাট মেশিনটা দেখবা আর কি। জেনন আর্ক লাইটের নিচে তুমি 24 ঘন্টা রেখে দিবা। এটা অবশ্য কিছু কিছু বাইরের টেস্টে
ডিফার করে, বাট B02 যেটা, সেখানে তোমার 24 ঘন্টা রেখে দিবা। 24 ঘন্টা রেখে দেওয়ার পরে তুমি সেখান থেকে তুলে নিয়ে দেন দা specimen are taken out from the tester and composed with blue scale standard on rating 1 to 8. তো 1 to 8 তো জানো, নিচে এই ধরনের দুইটা টেস্ট দেখানো হয়েছে, দেখো এই যে ঢেকে রাখবা সেটা একদম ব্লু হয়ে আছে, আর ঢেকে আমি রাখবা আমি না। আমি ব্যবস্থা বলো, কেউ কিছু বললে বলো। কে কিছু বলবা, বলো। ওকে ওকে, জাস্ট ওয়েট ফর 1 মিনিট। এখানে দেখো ব্লু স্কেল আটটা এই ধরনের স্কেল আছে, এগুলি কিনতে পাওয়া যায়। জাস্ট এগুলি কিন্তু ফ্যাব্রিকই, হ্যাঁ, এগুলি আবার গ্রে স্কেলের মতন এরকম পেপার টাইপ না। তো এগুলি হচ্ছে ফ্যাব্রিকে ব্লু কালার করা থাকে। সো এটা মনে হয় ভ্যাট ডাই দিয়ে করা থাকে, হাই ফাস্টনেস প্রপার্টি। মনে রাখবো যে ভ্যাট ডাই এর লাইট ফাস্টনেসটা অনেক আউটস্ট্যান্ডিং। তো নাম্বার 8, ধরো কোনো ফেডিং হয়নি। এই যে যে কালারটা একদম প্রথমে দেখতে পাচ্ছ, ব্লু স্কেলটা তোমরা দেখতে পাচ্ছ, আর ওই দুইটা হচ্ছে টেস্টের স্পেসিমেন। টেস্টের স্পেসিমেন একটা, পরেরটাও টেস্টের স্পেসিমেন। কোনো ফেডিং না হইলে তুমি এরকম করে 1 2 3 4, আমাদের কিছু ডায়ের ক্যারেক্টারিস্টিক্স আছে সে, ধর রিঅ্যাক্টিভ ডাই দো ইটস ভেরি গুড ফাস্টনেস প্রপার্টি ইন কেস অফ ওয়াশিং, রাবিং, এগুলির ক্ষেত্রে। বাট এইটার মানে কালার ফাস্টনেস টু লাইট কিন্তু অনেক খারাপ, হ্যাঁ। যদি তোমার লাইট ফাস্টনেস ইজ ইয়োর ফার্স্ট প্রায়োরিটি ফর ডাই, then you will choose the other type of dye rather than reactive dye. Other type of dye বলতে ডিরেক্ট ডাই, হ্যাঁ, ডিরেক্ট ডাই আবার ইউজ করা যাবে না এখানে। তুমি ইউজ করতে পারো হচ্ছে ভ্যাট ডাই কিংবা অন্য ধরনের ডাই। বাট ডিরেক্ট ডাই, রিয়েক্টিভ ডাই, ডিরেক্ট ডাই তো খারাপ, এটা তো আমরা জানি। বাট রিয়েক্টিভ ডাইও in case of light fastness, reactive dye also show poor fastness properties. So it is difficult to achieve 4 with reactive dye. যেখানে একটা 8 স্কেল, যেখানে 4 পাইলেই মনে করবে যে ভালো, তো আর কি রিয়েক্টিভ ডাই ইন কেস অফ লাইট ফাস্টনেস, ঠিক আছে। এখন ডেপথ অফ দ্য শেড ইফেক্ট অন লাইট ফাস্টনেস। ডেপথ অফ দ্য শেড দেখো, দ্য ডেপথ অফ দ্য শেড ইফেক্ট অন লাইট ফাস্টনেস। ডেপথ অফ দ্য শেড আসলে কি লাইট ফাস্টনেস এ কোনো ভেরি করে? ডেপথ অফ দ্য শেড তুমি তো বোঝো যে 1%, আমরা লাইট, যেমন দেখো ফ্যাক্টরিতে অনেক জায়গায় ভাগ করে যে লাইট শেড, মিডিয়াম শেড, ডার্ক শেড। কিন্তু আসলে কি লাইট শেড, মিডিয়াম শেড, ডার্ক শেড এগুলি কোনোভাবে তুমি ক্লারিফাই করতে পারো না। ওনারা হয়তো ওনাদের বুঝে সুবিধার জন্য, তবে তুমি এটা বলতে পারো যে ধরো 8% কালার যেখানে ইউজ করা হয়েছে 100-র মধ্যে 8 গ্রাম কালার, অথবা যাই হোক 100 গ্রামে 8 গ্রাম, অথবা 100 কেজিতে 8 কেজি কালার, অথবা 9 কেজি, মোর দেন 5, সেটাকে তুমি ডার্ক কালার বলতে পারো। ডেপথ অফ দ্য শেড ইজ মোর ইন দ্যাট কেস, ওকে। তো এই ডেপথ অফ দ্য শেড কালার বেশি হলে সেটা কি লাইট ফাস্টনেস এ ইজ দেয়ার এনি ইম্প্যাক্ট অফ দ্যাট, সেই কথাটা এখানে অল্প করে বোঝানো হয়েছে। দেখো দেখো যেমন ধরো আহ 200 ডাই মলিকুল আর হচ্ছে 2000 ডাই মলিকুল, 200 ডাই মলিকুল, 2000 ডাই মলিকুল, হ্যাঁ। তাহলে দেখো এখানে the depth of the shade of the color has a significant effect on the light fastness of the product. Light fastness is the degradation of a fixed number of dimolecules per exposed to fixed intensity of light. I hope you understand. Light fastness is the degradation. Okay, degradation. You learn about polymer degradation. But in case of light fastness, you find the dye degradation. Okay, a deeper shade is affected less than a pale shade. Understand? So the shade will be deeper. The color fastness will be better. ডিপার শেড কে ধরো ওই সাব মানে
ডিগ্রেড করতে বেশি পরিমাণ সানলাইট লাগবে, সেই কারণে হচ্ছে ডিপ শেড গুলি মোটামুটি কম এফেক্টেড হয়, অ্যাজ smaller percentage of overall dye molecules are degrade per light exposure. Figure 2 represent this. Figure 2 তে ওই যে ওরকম করে বলা আছে, এই 2000 হলে 2.5% কালার লস হয়েছে, 2000 ডায়ামলিকুল যেখানে আছে সেখানে 200 ডায়ামলিকুল আছে সেখানে 25% কালার লস হয়েছে, ঠিক আছে। এরপরে আছে আরেকটা, আমরা আজকে তাহলে কি পড়লাম আমরা অল্প করে একটু দেখি, কারণ নেক্সট স্লাইড শুরু করতে করতে হয়তো টাইম শেষ হয়ে যাবে, আমার একটু কাজ আছে। আর অ্যাটেন্ডেন্সটা আমাকে দিবা, ঠিক আছে। তোমরা আজকে তো তোমাদের নেক্সট কালকে এক্সাম, ঠিক আছে, কিন্তু অল্প একটু করে এটাও পড়বা, কালার ফাস্টনেস টু পার্সপিরেশন, কালার ফাস্টনেস টু লাইট, কালার ফাস্টনেস টু রাবিং। হ্যাঁ, রাবিং মিটার, ক্রক মিটার দেখতে কেমন, ডিজিটাল ক্রক মিটার আছে, হ্যাঁ অটোমেটিক 10টা সাইকেল করে দেন, অটোমেটিক, এখানে তোমার হাত দেওয়ার কিছু নেই, অটোমেটিক করে দেন, অনেক কিছু অটোমেটিক করে দেয়, লাইট তুমি প্রিপেয়ার করে দিবা অটোমেটিক ভাবে করলো। তাহলে আমরা 3টা ফার্স্টনেস করেছি, কিন্তু নেক্সট দিন আমরা সাবলিমেশন, স্যালাইভা, কালকেও তোমাদের পরীক্ষার পরে আরেকটা ক্লাস করতে পারো, তাহলে এটা শেষ হয়ে যাবে এবং নেক্সট ক্লাসে আমরা এক্সাম দিতে পারবো। তো আর যতটুকু সময় আছে আমরা দেখি যে কালার ফার্স্ট, এটা এটা একটু ইজি আছে, দেখো color first to hot pressing. Determine the resistance of a color to be changed or staining subjected to hot pressing. It is also developed under a certain method. A method of ISO 105X11. The X12 is rubbing and X11 is for hot pressing. Okay. এই হট প্রেসিংটা হচ্ছে তোমার কেমনে করবা, অ্যাপারেটাস নিবা, হিটিং ডিভাইস নিবা, আমরা তো আয়রন দিয়ে করি এখানে, কিন্তু এখানে তোমার স্পেসিমেনের সাইজ, এটা নির্দিষ্ট অ্যামাউন্ট হিট দিবা, এটা আমরা ল্যাবে করবো। হ্যাঁ, ল্যাবে করব, তখন হচ্ছে তোমরা মানে কত টেম্পারেচারের জন্য, মানে কি ধরনের ফেব্রিকের জন্য কি ধরনের টেম্পারেচার দিতে হবে এখানে এটাও লেখা আছে। তো এখানে স্যাম্পল প্রিপারেশন এগুলি নিয়ে আমরা এরপরে আরেকটা ল্যাব করবো, হ্যাঁ সেই ল্যাবে আমরা এটা দেখবো, তো জাস্ট এটা দেখবা একটু, আর ওই 3টা অবশ্যই অবশ্যই করবা। আমি আবারও এর উপরে তোমাদেরকে বলবো, কোনো অসুবিধা নাই, একটু ফাস্ট গেলাম যাতে করে মোটামুটি কাভার অফ হয়ে যায়। ঠিক আছে, তোমরা তোমাদের তো এক্সাম কয়টা হইলো বলো তো, সিটি কি সব হয়ে গেছে না আমারটা বাকি আছে এরকম? তোমাদের কি দুটো সিটি হওয়ার কথা নাকি একটা, একটা করে না দুইটা করে? ও বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, তো আমার একটা ডেট দাও, নেক্সট উইক হলে একটু ভালো, কিন্তু 24 তারিখে এখানে আবার কনফারেন্স আছে আমার, ওই দিন আবার ক্লাস করে যায় কিনা, আমি ক্লাসটা চেঞ্জ করে নিবো। তোমরা ডেট সবাই মিলে আমাকে একটু তাড়াতাড়ি একটা ডেট দিয়ে দাও, ঠিক আছে। তোমাদের সিলেবাস হবে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, আর এইটা এই স্লাইডটা, ঠিক আছে, আর দুটা তিনটা চ্যাপ্টার থাকবে, ওগুলি আমরা আলাদা করবো। এখনো অ্যাডমিট হচ্ছে 61, ওকে, তাহলে দেন আই উইল ইন দ্য মিটিং। কার কোনো কোয়েশ্চেন থাকলে বলো তো। তোমরা কেউ খোলোই না, না শুধু এই ইয়ে নিয়ে বসে এসছো, কালকে সিটি নিয়ে বসে এসছো। তোমরা পড়ো এগুলি এবং কারো কোনো কোয়েশ্চেন থাকলে সেগুলি জিজ্ঞেস করো। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়েনিং।